আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما. قال الله تعالى: بما أنزل الله فأولئك هم الكافرون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাব্বুল আলামিন আমাদেরকে এত বিনা সম্পন্ন করার তৌফিক দান করেছেন। তো প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি 2 দিন আগে যে আমরা একটা ওয়েবিনার শেষ করলাম, সে ওয়েবিনারে আমাদের সম্মানিত মেহমান প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার আলোচনা করছেন। এর মধ্যে গুলো কি এবং শিক্ষণীয় বিষয়গুলো কি, এগুলা নিয়ে আমি সামনে আলোচনা করব। তার আলোচনার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা বিষয় মুসলিম সমাজের জন্য, মুসলিম রাষ্ট্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমাদের ওয়েবিনারটা হয়েছে বিএসইএম এর পক্ষ থেকে। বিএসইএম হচ্ছে বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া, হয়েছে 2000। তো এই সংগঠনটা মূলত মালয়েশিয়াতে যে সমস্ত বাংলাদেশি শিক্ষার্থীরা লেখাপড়া করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রায় সমস্ত শিক্ষার্থীরা এটার সাথে ইনভলভ আছে, মেম্বার হিসাবে, সভাপতি হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, ভাইস প্রেসিডেন্ট হিসাবে, আরো বিভিন্ন পোস্ট। 2000 আমি এটা প্রেসিডেন্ট হিসাবে সিলেক্টেড হয়েছি। তো মূলত এই করেছি। এখানে উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থী যারা বিদেশে লেখাপড়া করে, মালয়েশিয়া লেখাপড়া করে, এদেরকে একটা গুরুত্বপূর্ণ জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেওয়া। বড় বড় স্কলার আনা, বিভিন্ন বিষয়ে তারা ওয়ার্কশপ আয়োজন করে থাকে, রিসার্চের উপরে, ইন্টেলেকচুয়াল ডায়ালগের উপরে। তার এই কথায় আমরা এবারে যে ওয়েবিনারটা সম্পন্ন করেছি, এই ওয়েবিনারের টপিক হচ্ছে, বিষয় হচ্ছে এই বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ উত্তরণের উপায়। আমরা জানি যে বাংলাদেশ একটি মুসলিম দেশ। এটি 90% মুসলমান দেশ বাংলাদেশ। আমাদের বাংলাদেশটা সৃষ্টি হয়েছে মুসলমান এবং ইসলামকে উপলক্ষ করে। পাকিস্তান, বাংলাদেশ এই দুইটা মুসলিম দেশ, আর হিন্দুস্তান এটা হচ্ছে হিন্দুদের অধ্যুষিত দেশ। তো পাকিস্তান, বাংলাদেশ এগুলা সৃষ্টি হয়েছে মুসলমানদের জন্য, মুসলমানরা যাতে করে শান্তিপূর্ণ ভাবে ইসলামী আইন কানুন মেনে তারা তাদের জীবন যাপন, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যাতে করে ইসলামী আইনের মধ্য দিয়ে তারা পার করতে পারে, রাষ্ট্র গঠন করতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারে। দেশকে সামনে রেখেই পাকিস্তান, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তো বাংলাদেশ পার্সপেক্টিভে যদি আমরা বলি, তা হচ্ছে এই আপনার সেই 1971 সাল থেকে বাংলাদেশ আজও মুসলিম পরিচয় নিয়ে শাসিত হতে পারে নাই। যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এই বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় করে দেওয়া হয়েছে। ধর্মহীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আপনার পৃথিবীবাসীর কাছে পরিচয় করে দেওয়া হয়েছে, যেটা আদতে বাংলাদেশের উপর একটা জুলুম করা হয়েছে, বাংলাদেশের মুসলমানদের উপর একটা জুলুম করা হয়েছে। বাংলাদেশ কখনো একটি
ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হওয়ার উপযুক্ত না। এটা বর্তমান তথাকথিত ধর্ম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে যেভাবে ইসলামকে মাইনাস করে দেওয়া হয়, যেভাবে যেভাবে মুসলমানদেরকে মাইনরিটি করে রাখা হয়, তারা মেজরিটি হওয়া সত্ত্বেও যেভাবে ইসলামের শক্তি ধর্মকে মানে শক্তি এবং ইসলামের আধিপত্যকে খর্ব করে দেওয়া হয়, এটি হচ্ছে মূলত বর্তমান সেকুলারিজমের মূল উদ্দেশ্য। সেকুলারিজমের বিভিন্ন রূপ আছে। মুসলিম দেশে এক ধরনের রূপ, অমুসলিম দেশে অন্য ধরনের রূপ। তো এই সেকুলারিজমের দোহাই দিয়ে আমাদের মুসলিম দেশ বাংলাদেশ, ইসলামের দেশ বাংলাদেশ, এখানে ইসলামকে দমন করে রাখা হয়েছে সেই 1971 সাল থেকে। মুসলমানদেরকে নিপীড়ন নিষ্পেষণ করা হয়েছে, অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়েছে বিভিন্ন মেয়াদে। বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে, অব্যাহত আছে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের জনগণ সতর্ক না। বাংলাদেশে যারা ধারক বাহক রাহবার হবেন তারা সতর্ক না। তো বাংলাদেশ একটা মুসলিম দেশ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করব, অথবা আমাদের প্রত্যাশা, মুসলমানদের প্রত্যাশা যে যে আমরা কি করব, এখানে আপনার এই দেশটাকে আমরা ইসলামিক কৃষ্টি কালচার দিয়ে আমরা পরিচালিত করব, পরিচালনা করব। আমাদের দেশে শরিয়া কোর্ট থাকবে, শরিয়া আদালত থাকবে। আমরা চাই আপনার কনভেনশনাল কোর্টের পাশাপাশি বর্তমানে যাতে করে আমরা শরিয়া কোর্ট প্রতিষ্ঠিত করতে পারি, এবং ইসলামী আইন এর পাঠদান, রিসার্চ গবেষণা, ইসলামী আইনের উন্নয়ন ডেভেলপমেন্ট, এগুলো যাতে করা হয়, এগুলো আমরা চাই মূলত। বাংলাদেশে যতগুলো সরকারি বিশ্ববিদ্যালয় আছে, একটা বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণভাবে ইসলামী আইনের উপরে কোনো ডিপার্টমেন্ট নাই। বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট আছে, ফিক অ্যান্ড আল ফিক অ্যান্ড ল নামে। তো এখানে আপনার একটা পূর্ণাঙ্গ ডিপার্টমেন্টের যেভাবে কোর্সগুলো উচিত, এখান থেকে স্কলার তৈরি হওয়া উচিত, যেভাবে পাঠদান, যেভাবে রিসার্চ গবেষণা হওয়া উচিত, ওই আলফিক অ্যান্ড অথবা কি লিগাল স্টাডিজ অথবা ল, এই ডিপার্টমেন্ট থেকে প্রত্যাশা অনুযায়ী কোনো আউটকাম আসে না, আউটকাম আমাদের দেশবাসী পায় না। তো ওইটাকে মূলত লর মতোই দেওয়া হয়েছে, যেভাবে ইস্তেহাদ করা দরকার, যেভাবে মুস্তাহিদ তৈরি হওয়া দরকার, ওই পারছে না। তো এটাকে পরিকল্পিত ভাবে এই ডিপার্টমেন্টটাকে এরকম অকেজ করে রাখা হয়েছে। আমরা যদি সেই ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত ফিক এন্ড উসুল ফিক ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্ট গুলোর তুলনায় সেই ডিপার্টমেন্টটা আসলে কিছুই না। এই জন্য বলতেছি যে আউটকাম, আর মালয়েশিয়াতে বিশেষ করে আইআইইউএম, এখানে যে একটা ডিপার্টমেন্ট রয়েছে ফিক আর উসুল ফিক, এই ডিপার্টমেন্টের আউটকাম কেউ যদি কম্পেয়ার করে, হাসপাতাল পার্থক্য করে। তো শুধু আমরা যদি সেই ডিপার্টমেন্টের দিকে তাকাই এবং এর সাথে যদি আমরা দিকে তাকাই এবং সিনারিওর দিকে যদি তাকাই, আমরা দেখবো যে বাংলাদেশে আপনার কোথাও আর ইসলামী আইন নিয়ে তেমন কোনো গবেষণা হয় না উল্লেখযোগ্য। একটা বিশ্ববিদ্যালয় কমপ্লিট ফিক এন্ড উসুল ফিক অথবা ইসলামী ল এর উপরে কোনো ডিপার্টমেন্ট নাই, এক্সেপ্ট কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, যেটা পূর্ণাঙ্গ। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম দেশ, সেহেতু ইসলামী আইন নিয়ে রিসার্চ গবেষণা, ইসলামী আইনের পাঠদান, এটা হওয়াটা বাঞ্ছনীয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার আলিয়া মাদ্রাসাগুলোতে যে সমস্ত আপনার ফিক কোর্স রয়েছে, তাফসীর ফিক বিভাগ, তো এই ফিক বিভাগে যে সমস্ত ফিকের কোর্স গুলো করানো হয় এগুলো আধুনিক না, মানসম্মত না। গ্লোবাল চ্যালেঞ্জ রয়েছে,
সমস্ত চ্যালেঞ্জ গুলো রয়েছে, এই চ্যালেঞ্জ গুলো মোকাবিলায় এই ফিক আসলে আপনার খুবই নগণ্য, খুবই তুচ্ছ, এলিমেন্টারির উপযুক্ত না। তো আপনার এই ফিক ডিপার্টমেন্টে আধুনিক কোন জ্ঞান, বাংলাদেশে যে সমস্ত ল গুলো পড়ানো হয়, বাংলাদেশে যে সমস্ত ল গুলো প্র্যাকটিস করা হয় রাষ্ট্রীয়ভাবে, এই ল গুলো ওখানে পড়ানো হয় না। আপনার কাম পড়ে, তারা বাংলাদেশের বিদ্যমান ল সম্পর্কে তেমন জ্ঞান রাখে না। আর ম্যারেজ, ডিভোর্স, ওয়াকফ, এই সমস্ত, তারপরে ইনহেরিটেন্স, বাংলাদেশে যেভাবে সরকারি ভাবে অথবা আপনার রাষ্ট্রীয় ভাবে অফিসিয়ালি যেভাবে চলে, এইভাবে কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে শেখানো হয় না। তো তারা যা শিখে এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র যেভাবে আইন কানুন প্র্যাকটিস করতেছে, এগুলোর সাথে যারা লেখাপড়া করে তারা এগুলোর সাথে কি অপরিচিত। তো এই ক্ষেত্রে কি হয়ে যায় যে কামেল মাদ্রাসাগুলো থেকে যারা পড়া করে হয়ে থাকে আপনার ইয়া অকেজ, মানে বেহুদা কিছু সামান্য এলেম অর্জন হয় আপনার সম্পর্কে, কিন্তু এইটা বাংলাদেশ কোনো কাজে আসে না। হয়তোবা হুজুরে কিছু একটা মাস ওয়াজ মাহফিলে কিছু ফটো টুতো দেয়, এতটুকু পর্যন্ত, কিন্তু রাষ্ট্রীয় কোনো কাজে এই সমস্ত জ্ঞান কাজে আসে না। তো কারণ হচ্ছে এই ব্যবস্থাটা যেভাবে সাজানো দরকার সেভাবে সাজানো হয় নাই। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের সম্মানিত মেহমান প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার, তার বক্তব্যে যে বিষয় ধরেছেন সেটা সেটা আজকে আপনাদের সাথে আমি সংক্ষেপে আলোচনা করতে চাই। স্যারে আপনার প্রথমে তিনি করছেন আপনার বাংলা মাযহাব এটা কিভাবে সৃষ্টি হলো, বাংলাদেশের মুসলমানরা কিভাবে হানাফি মাযহাবের অনুসারী হলো। স্যারে এই প্রেক্ষাপটটা বলতে কার প্রেক্ষাপট নিয়ে আসছেন, আমাদের বাংলাদেশে ইসলামটা কিভাবে আসছে, যেমন এখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন এদের বাংলাদেশে ইসলাম প্রসারিত হয়েছে, প্রচারিত হয়েছে, প্রসার লাভ করছে। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি উনি কোন দেশের লোক? তো এরা আপনার যত বছর পৃথিবীতে ক্ষমতায় ছিল, শাসন কার্য পরিচালনা করছে, এরা মূলত হানাফি মাযহাবের অনুসারী ছিল। হানাফি এরা রাষ্ট্রীয় ভাব। তো যেহেতু তুর্কি আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি উনি তুরস্কের লোক, সেহেতু উনি যে ইসলাম নিয়ে আসছে এটা হানাফি মাযহাবের একটা প্রাধান্য পেয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশিরা আপনার অধিকাংশ ক্ষেত্রে হানাফি মাযহাবকে অনুসরণ করে থাকি। তো স্যার এই বিষয়টা হাইলাইট করেছেন। তারপরে বলেছেন যে বাংলাদেশে আপনার মিডিয়ার মানে ইসলামী আইন বা কি কি অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে যেগুলো স্যারে আলোচনা করেছেন। তার ভিতরে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা করবো। এটা হচ্ছে এই বাংলাদেশে ইসলামী আইনকে বিকৃতভাবে উপস্থাপন করে আসছে সেই 1971 সাল থেকে। তো এখানে দেখানো হচ্ছে মিডিয়া এমন পোর্ট্রেট করছে যে ইসলামী আইন হচ্ছে কি কোন একটা বর্বর আইন, মানে যেটা হচ্ছে কি কোনো মানব উপযুক্ত না। ইসলামী আইনকে স্থাপন মনে করে যাচ্ছে। তো মিডিয়া যে শুধু বাংলাদেশি মিডিয়া এরকম না, আপনার আন্তর্জাতিক মিডিয়া ইসলাম বিদ্বেষী ইসলামী আইন সম্পর্কে তারা আপনার উৎসারটনা করে এবং ইসলামোফোবিক এই মিডিয়াগুলো করে থাকে। তো এই মিডিয়া আপনার যেমন আপনার ন্যাশনাল মিডিয়া আবার ইন্টারন্যাশনাল মিডিয়াও রয়েছে এই ক্ষেত্রে। তো মিডিয়ার এই চ্যালেঞ্জ, আমাদের মিডিয়া হচ্ছে একটা অন্যতম একটা চ্যালেঞ্জ, যে এই মিডিয়াকে মোকাবিলা আমাদের করতে হবে, মিডিয়াকে সুন্দরভাবে জবাব দিতে হবে যে তোমরা যেভাবে ইসলামী আইনকে দেখছো, শরিয়া আইনকে দেখছো, শরিয়া আইন আসলে সেরকম। শরিয়া আইন কি? মুক্তির কথা বলে, শরিয়া আইন সমাজে জাস্টিস প্রতিষ্ঠার কথা বলে, শরিয়া আইন সমাজ করার কথা বলে, শরিয়া আইন
সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা। তো এইটা আমাদের কাছে তুলে ধরতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অপপ্রচার তো রয়েছে। এই অপপ্রচার হচ্ছে কি আমাদের রাজনৈতিক দলগুলোর রয়েছে। আমাদের কিছু তারা শরিয়া আইন নিয়ে আজে বাজে কথা বলে, মানুষকে ভয় দেখায়, অথবা শরিয়া আইনের বিরুদ্ধে তারা বিদ্বেষ ছড়ায়। আমাদের দেশে এরকম কিছু রাজনৈতিক দলও আছে। এই মুসলমানদের মধ্যে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে গেলে আমরা দেখব যে আপনার আমাদের মুসলমানদের মধ্যে অনেকগুলো দল রয়েছে। এর মধ্যে কিছু দল বলবে যে শরিয়া আইন আপনার বর্তমান বাস্তবায়নের উপযুক্ত, কেউ বলবে যে এর প্রতিষ্ঠিত হবে না, আবার বলবে যে এদের এদের দেহেই তো শরিয়া নাই, এরা আবার কিভাবে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। তো এরকম ভাবে অনেকগুলো দল রয়েছে। আমাদের বাংলাদেশের মুসলমানরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে আছে। তো এইটা একটা অন্যতম একটা বাধা, যে আমরা মুসলমানরাই শরিয়া আইন প্রতিষ্ঠার একটা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। মানে মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ না, মুসলমানরা বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হয়ে আছে। হচ্ছে কি আপনার আমাদের ইসলাম আপনার বিভিন্ন আপনার শাখা উপশাখায় বিভক্ত বাংলাদেশের মুসলমান, যেমন কি সুফি ইসলাম, আবার হচ্ছে কি পলিটিক্যাল ইসলাম। হ্যাঁ, তো সুফি এরা হচ্ছে কি ইসলামের কোন ধারে না, রাষ্ট্রীয় ইসলামকে নিয়ে তারা অতটা চিন্তা করে না। এদের ইসলাম হচ্ছে কি আপনার শুধু যাতে খানকার মধ্যে, এবং ইসলামকে তারা খুবই সামান্য আপনার একটা ইয়ে পরিসর তারা দেখে, যে শরীয়ত রাষ্ট্র ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে, ওদিকে তারা তেমনটা গুরুত্ব দেয় না। তো রাষ্ট্রের মধ্যে এদের একটা প্রভাব রয়েছে। এদের প্রভাবের কারণে যারা এদের অনুসারী শরিয়া আইন প্রতিষ্ঠাতে অতটা গুরুত্ব দেয় না, কারণ যেহেতু তাদের পীর সাহেবেরা দেয় না। আবার আরেকটা বিষয় হচ্ছে কি পলিটিক্যাল ইসলাম। পলিটিক্যাল ইসলাম আমাদের দেশে আছে, কিন্তু এর ফতুয়া সন্ত্রাসের শিকার। এই পলিটিক্যাল ইসলামের বিরুদ্ধে অসংখ্য ফতুয়াবাজ ইয়ালেম ওলামা দেশে রয়েছে, যারা এদেরকে ফতুয়া দিয়া ইসলামের শত্রু বানিয়ে ফেলা, এবং ইসলাম নয় এরা কিভাবে এরকম পলিটিক্যাল ইসলামও আপনার আগাইতে পারে না। কি জন্য? আপনার এই সন্ত্রাসের কারণে এক ওলামা রয়েছে যারা আপনার এদের বিরুদ্ধে ফতুয়া দেয়, এবং এই ফতুয়া গুলা কি হিসাবে কাজ করে? সন্ত্রাসী একজন বিরুদ্ধে সন্ত্রাসের মতো, যেখানে ওলামাদের ফতুয়া হওয়া দরকার কিসের জন্য? ইসলাম প্রতিষ্ঠার জন্য। সেখানে সেখানে আপনার কিছু কিছু ওলামা রয়েছে যারা ইসলামকে ধ্বংস করার জন্য এই ফতুয়াগুলো কাজ করে, এবং যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে সহায়তা প্রদান করে এই সমস্ত ফতুয়া এই সমস্ত ফতুয়া। তো এরকম কিছু স্যারে আপনার ইয়া, বলে সম্ভাব্য চ্যালেঞ্জ স্যারে আলোচনা করেছেন। তারপরে আপনার উত্তরণের উপায় 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 তিনি আলোচনা করেছেন। এক নম্বর হচ্ছে কি তিনি বলছেন যে লিখতে হবে, মানে ইসলামী আইন সম্পর্কে ইসলামী আইনটা কি, ইসলামী আইনের বিভিন্ন ধারা উপধারা গুলো জনসমাজে দিতে হবে। মাধ্যম হচ্ছে কি পত্র, ইংলিশ পত্রিকা হোক অথবা কি আহ, বাংলা পত্র পত্রিকা হোক, এগুলার মাধ্যমে এগুলাতে লিখতে হবে। ইসলামের বিভিন্ন লিখতে হবে, মানুষ এগুলা পড়বে। দেশের বুদ্ধিজীবী শ্রেণীর লোক যারা আছে তারাও পড়বে, এলিট শ্রেণীর যারা আছে এরাও পড়বে। এদের মধ্যে তারপরে এগুলা পড়ার কারণে এদের মধ্য থেকে ইসলামী যেরকম একটা বিরূপ ধারণা হয়ে যাবে। তারপরে হচ্ছে কি আপনার স্যারে ইসলামী আইনের প্রসার ক্ষেত্রে উনি সুপারিশ করছেন যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আইনের উপরে আপনার সেমিনার হতে পারে, ওয়ার্কশপ হতে পারে। তো উনি এখানে এই বিষয়টা গুরুত্ব দিয়েছেন, এই যে আপনার যদি শরিয়া আইন আপনার শরিয়া আইনের উপরে যদি ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কি আন্তর্জাতিক কনফারেন্স ডাকা হয়, তাহলে দেশীয় যারা স্কলার আছে তারাও এই শরিয়া আইন নিয়ে রিসার্চ করবে, গবেষণা করবে, লেখালেখি করবে। তারপরে তারা আর্টিকেল প্রকাশ করবে। এগুলো তারা ওখানে কনফারেন্সে এসে
আপনার দেশে স্থাপন করবে, কি তথ্য পাইছে এগুলা তারা দেখাবে। তো এক্ষেত্রে আপনার এটা কনফারেন্সের মাধ্যমে করা যায়, আবার কি সেমিনারের মাধ্যমে করা যায়, আবার ওয়ার্কশপের মাধ্যমে করা যায়। আরেকটা বিষয় স্যারে উল্লেখ করছে, সেটা হচ্ছে এই আপনার ডিপার্টমেন্ট ওপেন করা। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হোক সরকারি কিংবা প্রাইভেট, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ফিক এন্ড উসুল ফিক অথবা আপনার শরিয়া লয়ের করতে হবে, যেখানে আপনার ইসলামের ধারা উপধারা আছে, কানুন আছে, এখানে পাঠদান করানো হবে। এর মাধ্যমে কি হবে, আমাদের শিক্ষার্থীরা ইসলামী ল সম্পর্কে ভালো একটা ধারণা পাবে। এর মাধ্যমে আমাদের ইসলামী ল এর উপর এরপরে উল্লেখ করেছে, সেটা হচ্ছে এই যে ইসলামী ল এর গবেষণা করার পাশাপাশি আমাদেরকে সিভিল ল নিয়ে গবেষণা, দেশে যে সমস্ত সিভিল ল আছে এগুলো স্টাডি করতে হবে, এগুলো গবেষণা করতে হবে। গবেষণা করে এই সমস্ত আইন আইনের আপনার লুপ হোল কোথায় কোথায় আপনার এই সমস্ত আপনার আমাদের সমাজের, রাষ্ট্রের, পরিবারের সমস্যাগুলো দূর করতে সক্ষম না, এগুলা রিসার্চ গবেষণার মাধ্যমে দেখাইতে হবে। এবং শরিয়া আইন কিভাবে ইফেক্টিভ, কিভাবে ভাইয়েবল এবং কিভাবে ইউনিভার্সাল, কিভাবে আপনার কিয়ামত পর্যন্ত আপনার কার্যকরী, ইফেক্টিভ, আপনার যে কোনো সমস্যার সমাধান, এগুলা রিসার্চের মাধ্যমে উপস্থিত হবে। পার্থক্য, উভয় লয়ের মাঝে পার্থক্য দেখাইতে হবে। তো এই ক্ষেত্রে স্যারে আরো কিছু আপনার রিকমেন্ডেশন দিয়েছেন, যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, এক্ষেত্রে আমরা কাদেরকে ইউজ করতে পারি, কাদেরকে ব্যবহার করতে পারি। যেমন স্যারে বলছেন, বাংলাদেশে যারা বিচারপতি রয়েছে, যারা ইসলামী আইন সম্পর্কে মোটামুটি ধারণা আছে, স্টাডি আছে, এই সমস্ত বিচারপতিদেরকে আমরা এই কাজে ব্যবহার রয়েছে। যারা লেখাপড়া আছে, এই সমস্ত অ্যাডভোকেটদেরকে আমরা নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই সমস্ত অ্যাডভোকেটদেরকে আমরা কাজে লাগাইতে পারি। আবার স্যার একটা কথা বলছে, যে যারা লেখাপড়া করে আসে, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে ইসলামী আইনের উপরে, তাদেরকেও এখানে ইয়া কাজে খাটানো যেতে পারে, তা অর্জন করা যেতে পারে। সর্বোপরি কথাগুলো বলছে এগুলো আসলে খুবই বাস্তবধর্মী কথা, এবং যেই আপনার সম্ভব কথা বলছেন, এইগুলো ধর্মী কথা। আমরা এই সমস্ত চ্যালেঞ্জ গুলো আসলে দেখতে পাচ্ছি আমাদের ইসলামী আইনের বিরুদ্ধে। এই এই সমস্ত চ্যালেঞ্জ গুলো বর্তমানে চলতে উপায় স্যারে যেগুলো বলছেন, এটা খুবই ইফেক্টিভ একটা সাজেশন দিয়েছেন। উত্তরণের উপায়গুলো স্যারে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে আসলে আমরা আগায় বাংলাদেশে ইসলামী আইন সম্পর্কে মানুষদের মধ্য থেকে যে একটা ভুল ধারণা রয়েছে, এটা এবং মানুষ ইসলামী আইন সম্পর্কে জানতে আরো আগ্রহী জানার জন্য একটা এবং বিভিন্ন মাধ্যম তৈরি হবে। এর এর মাধ্যমে যারা মনে করেন আপনার মাদ্রাসা শিক্ষিত, তারাও আবার জানতে পারবে, যারা স্কুল শিক্ষিত তারাও নতুন ভাবে ইসলামী আইনের সাথে পরিচয় লাভ করবে, পরিচিত হওয়ার একটা সুযোগ লাভ করবে। তো আমরা যদি বাংলাদেশে ইসলামী আইনের আমরা যদি একটা শরিয়া করতে পারি, তাহলে এই ক্ষেত্রে অনেক, যেমন আমাদের কি হবে, আমাদের আলিয়া মাদ্রাসার গ্রাজুয়েট, তারপরে কি কম মাদ্রাসার গ্রাজুয়েট, এইসব মাদ্রাসাগুলো থেকে যারা ইসলামী ল নিয়ে লেখাপড়া করবে, তাদের সংস্থানের সৃষ্টি হবে। এই শরিয়া কোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে পারবে, কাজী মানে জাজ হিসাবে কাজ করতে পারবে, মানে এদের একটা কর্মক্ষেত্র হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের আগে ভাগ হয়ে যাবে, আমাদের কিছু মামলা চলে যাবে, বর্তমান যে কোর্ট আছে এটা হলো কনভেনশনাল কোর্ট, এই কোর্টে যাবে। মামলা আছে আমাদের ইসলামিক শরিয়া কোর্টে আসবে। এই থাকে যে তাহলে যারা, তাদের কি অবস্থা হবে, তারও কি আমাদের শরিয়া কোর্টে আসবে না? যারা অমুসলিম, যারা মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, যা আছে, এদের জন্য রয়েছে কি কনভেনশনাল কোর্ট। তাদেরকে আমরা মুসলমানরা আমাদের শরিয়া কোর্টে ডাকবো না, আমরা শরিয়া কোর্ট শুধুমাত্র মুসলমানদের জন্য। ইসলামী আইন দিয়ে আপনার বিচার ব্যবস্থা চায়, শুধু তাদের জন্য হতে পারে এই শরিয়া কোর্টটা, যেমন কি মালয়েশিয়াতে।
মালয়েশিয়াতে শরিয়া কোর্টের পাশাপাশি কনভেনশনাল কোর্টও আছে। তো এই দেশে তারা কি করে, আপনার কেস তারা আনে না। একটা হচ্ছে কি আপনার চুরির কেস, আর একটা হচ্ছে আপনার হত্যার কেস। চুরি আর হত্যা, এই দুইটা ইস্যু তারা কনভেনশনাল কোর্টে এটা সমাধান করে থাকে। আর বাকি সবগুলো শরিয়া কোর্টে। তো ওভারঅল কথা, বাংলাদেশে শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের বর্তমানে মামলার যেটা জট রয়েছে, যে একটা মানুষ দ্রুত মামলার নিষ্পত্তি, আসামি আছে মনে করেন বছর পর বছর আপনার ইয়া কারাগারে বসে থাকে অথবা কারাগারে বন্দী থাকে, আপনার মামলা দ্রুত নিষ্পত্তি হয় না। আবার বছর 10 বছর এরকম দ্রুত নিষ্পত্তি হয় না, কারণ যে মামলা বেশি কোর্ট কম, মানে তো এই জন্য এক একটা মামলা আপনার 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত হয় না। তো এই আমাদের দেশের দুই ভাগে ভাগ হয়ে যায়, শরিয়া কোর্টে চলে যায়, কনভেনশনাল কোর্টে যায়, তখন কিন্তু মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার একটা সুযোগ পাবে এবং মানুষ তার বিচার পাওয়ার একটা সুযোগ পাবে। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, যে আপনার বিচার যত দেরিতে হবে, বিচার প্রক্রিয়া যত আপনার ইয়া স্লো হবে, জাস্টিস আপনার তত তাড়াতাড়ি পাওয়া যাবে না। জাস্টিস মানে কি, ন্যায় বিচার থেকে ব্যক্তি মাহরুম হবে, বঞ্চিত হবে। এই আমরা বর্তমান তার যে একটা জট রয়েছে, এটা যদি আমরা দূর করতে চাই, তাহলে আমাদের কনভেনশনাল কোর্টের পাশাপাশি শরিয়া কোর্ট প্রতিষ্ঠায় আমাদেরকে কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের দেশের বিভিন্ন যারা রয়েছে, বর্তমান কোর্টে অ্যাডভোকেট কাজী হিসাবে যারা রয়েছেন, তাদের উচিত আপনার এই শরিয়া কোর্ট প্রতিষ্ঠায় কাজ করা এবং জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করে যারা প্রতিষ্ঠা করে এই শরিয়া কোর্ট বাস্তবায়ন এগিয়ে আইন বাস্তবায়নে এগিয়ে যেতে পারি, সেই সেই জন্য আমাদের প্রত্যেকের এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। আজকে আমার কথা এতটুকুই। আমি আমাদেরকে শরিয়া তৌফিক দান করুন, শরিয়া আইনের উপকার লাভ করার তৌফিক দান করুন। ইসলামকে মানব জাত জীবনের জন্য বাস্তবিক একটা হিসাবে আমাদেরকে উপভোগ করার করুন। মানুষ যাতে করে আইন থেকে উপকৃত হতে পারে, সমাজ উপকৃত হতে পারে, রাষ্ট্র উপকৃত হতে পারে, মানবতা উপকৃত হতে পারে। আমরা আমরা সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।